আরে বৃষ্টি সর্দি কাশি হবে, স্নানটা করায় দাও। তো যাই হোক বন্ধুরা, এখন বাসতে চলছে মোটামুটি প্রায় দুপুর 3টার মতো। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, না আমি খাইছি না তোমাদের দাদাভাই খাইছে, মার খাওয়া হয়েছে, ছেলেকে খাওয়াইছি। তো আসলে কালকে তোমাদের দাদাভাই ভিডিওটা এডিট করেনি, তার কারণটা বলতেছি। তার কারণ কালকে রাত্রে অনেক রাত্রি করে আসছে, মোটামুটি 11:30টার মতো বাজছে। তো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আসলে ও একটা জায়গায় একটা দাদার কাছে কম্পিউটার শিখতেছে। তো কম্পিউটারটা যে কোনো কাজে সব থেকে দরকার, সবাই বলে যে কম্পিউটার জানা আছে সমস্ত ক্ষেত্রে। তো কম্পিউটারের বেসিক যে নলেজগুলো শতরূপ জানা আছে, তো সেই জন্য ভালো করে একটা দাদার কাছে কম্পিউটার শিখতেছে। তো ওর জন্য রাত্রি করে আসতে হয়, কারণ ওই দাদার দোকান আছে, তো দোকান ছেড়ে মোটামুটি 9টা 9:30টার দিকে ওই তনিষ্কে একটুখানি করে 11টা 11:30 অবধি একটুখানি কম্পিউটার শেখায়। তো তার জন্য ওর আসতে একটু লেট হচ্ছে। তো আমিও ভাবলাম যে ছেলে ঘুমায় পড়ছে, ভিডিওটা আমি এডিট করি। তো আমাকে আসে বললো ভিডিও এডিট হয়েছে। হ্যাঁ, ভিডিও এডিট হয়ে গেছে, আমি কালকে পোস্ট করবো। ঠিক আছে। তো ও আর ধরেনি। আর এমন না যে ওই সবসময় এডিট করে, ও আমি দুজনের মধ্যে কেউ একজন এডিট করলেই পোস্ট করছি। পোস্ট করার পর ভিডিওটা দেখছে ও, পোস্ট করার পরে কমেন্টগুলো ও দেখছে, দেখার পরে ও আমাকে বলছে কি ভিডিও দিছো। তো তারপরে আমি ওকে বললাম, আমি ওকে বলছি। তো তারপরে ওর মোবাইল দিয়ে ভিডিওটা দেখলো। দেখার পরে সত্যি কথা বলতে আমার ওপর প্রচণ্ড রাগারাগি করছে, বলে যে আমি কেন এরকম ভিডিও দিছি। তো দেখো, হ্যাঁ, ওর ক্ষেত্রে ও ঠিক যে ও আমাকে বারণ করে বারবার যে এগুলো ভিডিও দিতে না, ওর দিক দিয়ে ও ঠিকই আছে, কিন্তু আমার দিকের কথাটা ও ভাবতেছে না। আমি যদি আমার বিষয় নিয়ে কোনো কিছু হইতো বা আমাকে যদি ও কোনো খারাপ কথা বলতো, আমি বিন্দু মাত্র কোনো রকম ভিডিও বানাইতাম না, কোনো রকম ভিডিও করতাম না। কারণ ঠিক আছে, আমাকে নিয়ে বলছে, আমার অতটা গায়ে লাগতো না। কিন্তু দেখো, আমার মাকে নিয়ে বলছে, তো এখন আমার গায়ে লাগাটা বিষয়। আজকে তানিশ ও বুঝতেছে না, কিন্তু হ্যাঁ, এখন ওকে বোঝাতে গেলে ওকেও আমার জায়গাটা নামতে হবে। আজকে যদি তানিশ আমার জায়গায় থাকতো আর ওর মাকে যদি কেউ কিছু বলতো, তখন কি তানিশের খারাপ লাগতো না? ওর কি একবার হলেও খারাপ লাগতো না? বা ও কি এই জিনিসটা বলতো না? তো আমার বিষয়টা বুঝতেছে না, ওর দিকটাই বুঝতেছে। বন্ধুরা, তোমরা তো মৃত্যুর মুখে শুনলেই আমার বিষয়ে ওর ধারণার বা ওর চিন্তা ভাবনাটা একটু অমিল আছেই। আর হ্যাঁ, মার যেহেতু বিষয়টা মার ব্যাপারটা সবার কাছে সেন্সিটিভ। আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই, যেহেতু মার কথা আসলো এখানে। ও যেহেতু বললো যে ওর মার সঙ্গে যদি এরকমটা হইতো বা ওর সঙ্গে যদি হইতো, ও কি চুপ থাকতো? এটা ঠিক যে আমি মোটেও চুপ থাকতাম না। আজকে থেকে প্রায় 2 সপ্তাহ আগে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে। আমাদের বাড়িতে না, আসলে আমাদের জেঠুর বাড়ি বা আমাদের বাড়ি, দুই বাড়ির মধ্যেই একটা হয়, যেটা আমি বলতে চাচ্ছি না। আমি জাস্ট তোমাদেরকে মানে মার কথা যেহেতু আসলো সেটা বলি। তো বিষয়টা একটু আলাদা, একটু পলিটিক্যাল বিষয়। তো আমার জেঠুর বাড়িতে একটা অন্যরকম ঝামেলা বা একটা অন্যরকম মানে সমস্যা হয়, চাপ সৃষ্টি করে অনেকে। সেখানে আমি গিয়ে আমিও ইনভলভ হই বিষয়টাতে। কারণ যেহেতু আমার জেঠুর ছেলে, আমার দাদা, তো অবশ্যই আমি অবশ্যই আমি এগিয়ে যাব। তো সেই ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পিছনে আরও একটা কারণ ছিল, যে আমার মা ওখানে ছিল। আমার মাকে নোংরাভাবে বা একটা রাগ দেখিয়ে কথা বলা হয়, সেটা আমার চোখের সামনে হয় বলেই আমি কিন্তু সহ্য করতে না পেরে আমি গিয়ে প্রোটেস্ট করি। নাম্বার 1, আমার মাকে খারাপ কিছু বলা হয়। দ্বিতীয় কথা হচ্ছে আমার ও দাদা। তো এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করানো হয়নি, যদিও আমার কাছে সব ভিডিও ফুটেজ আছে, প্রুফ হিসেবে রেখে দিছি। আমি পোস্ট করব না, এগুলো প্রমাণ হিসেবেই থাকবে। যদি কোনো দিন প্রয়োজন হয় অবশ্যই আমি পোস্ট করব, কারণ প্রমাণটা থাকা দরকার না। প্রমাণ ছাড়া তো আজকাল কেউ কিচ্ছু বিশ্বাস করবে না। তো সেখানে গিয়ে কিন্তু আমিও ইনভলভ হই।
আর মেন কারণ যেটা হচ্ছে মাকে নোংরা ভাষায় একটু কথা বলা বা একটু রাগ দেখানো ছিল। নোংরা বলতে সেরকম নোংরা ছিল না, কিন্তু আমার কাছে ওইটাই অনেক কিছু মনে হয়েছে, কারণ মা তো সেই জন্য কিন্তু আমার সঙ্গে ঝামেলাটা হয়, আমি ওই ঝামেলার মধ্যে ইনভলভ ছিলাম। যাই হোক, সেটা তো আপাতত আমি পরে সব আমি মিটমাট করে নিয়েছি সব, হ্যাঁ, যা ছিল উপর মহলে সব ইসে করে আমি সব মিটমাট করে নিছি, সব ঠিকঠাক। তো যেহেতু ও মার কথাটা বললো, হ্যাঁ এখন আমি এটা বুঝলাম যে হ্যাঁ ঠিক, মার ব্যাপারে সহ্য করার মতো কারো ওই ইসেটা নাই, ধৈর্যটা নাই যে চুপচাপ থাকবে মার ব্যাপারে এত কিছু হওয়ার পরেও। বললাম যে যা হয়েছে হয়েছে, ছাড়ো, ভুলে যাও, যত বেশি বলবা তত বেশি ইফেক্ট হবে, তত বেশি কথা হবে, তত বেশি সমালোচনা হবে, ঠিক আছে? তো আমি ওকে এটাই বলবো, যা হয়েছে হয়েছে, এগুলো নিয়ে মাথা না ঘামানো। হ্যাঁ, যেভাবে আছি হ্যাপি আছি, ও আমার বাড়িতে ভালো আছে, সুখে আছে, এটাই আর কি। যা ছিল না সেটা না থাক, আর যা বর্তমানে আছে সেটা নিয়েও হ্যাপি থাক, আমি এটা চাই আর কি। তো এটাই বলার ছিল আর কি তোমাদেরকে। হয়তো আমি খারাপ ওই জন্যই পেয়েছিলাম যে আমি বলছিলাম যে থাক, ছাড়ো। আর আমাকে না জেনে, আমাকে না বলে এই বিষয়গুলো ওইভাবে পোস্ট করছে বা বলছে, সেটা আমার একটু খারাপ লাগছে যে আমাকে বললো না একবার। তো এটা ছিল বিষয়টা আর কি। অনেক চেষ্টা করার পরে যখন আর ঘুমোলো না, তখন ওই যে মা নিয়ে গেল গাড়ি করে, তো গাড়ি করে ঘুরবে। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে। রান্নাঘরের গ্যাস টেবিলগুলো আর যে খাবারগুলো বাড়তি আর কি বেঁচে গেছিলো দুপুরে খেয়ে, সেগুলো এই যে ভালো করে ঢাকাঢুকি দিয়ে রাখলাম। আর এদিকে কড়াইটা বের করে নিলাম, ঘরটরগুলো ঝাড় দিয়ে নিলাম। এখন হচ্ছে উঠানটা ঝাড় দিব। তো চলো, স্ট্যান্ডটা আমার মেন, আর তার সাথে হচ্ছে পুচকুর বোতলটা দিয়ে আমার খুব দরকারি একটা কাজ আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। যেদিন থেকে হয়েছে জানলা দিয়ে জিনিস ফেলানো দেখছে বা বুঝছে যে জানলা দিয়ে জিনিস ফেলানো যায়, যত জিনিস আছে সব জানলা দিয়ে ফেলে দেয়। বর্ষার দিনে এই সমস্যা, যখন একটুখানি রৌদ্র উঠে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দেই, আবার বৃষ্টি আসে, আবার জামা কাপড়গুলো তুলে রাখতে হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে কাঁঠালের বীজ, তারপরে হচ্ছে সূর্যমুখীর বীজ, এগুলো নেড়ে দেওয়া ছিল, তো সেগুলোকে তুললাম, তুলে এদিকে উঠান আর সুন্দর করে বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম। আর বৃষ্টি তখন দেখলে না যে পড়ছিল, পুচকু একটুখানি বৃষ্টি দিয়ে ইসে করছিল, আসলে ওটা না ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে আর কি। বাসনটাও মাজা হয়ে গেল, এখন মনে হচ্ছে এক বালতি জল ঢালে যায়। তো উঠান টুটান ঝাড় দিলে না একদম পুরো গরম লাগে। একটুখানি জল ঢেলে আসবো, খালি মাথার মধ্যে ঝাড়বো না, মুখ চোখে। তো মোবাইলে চার্জ নেই, মোবাইলটা চার্জে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক, এদিকে যে পুচকুকে নিয়ে মা এই গাড়িটাতে ঘুরছে, এই গাড়িটাতে না বেশ সুবিধা, মানে ওরও আরাম লাগে, কোলে থাকলে কি হয় বলো তো, ওরও গরম লাগে, কিন্তু গাড়ি করে সুন্দর ঘোরেও। বন্ধুরা, আমি তো কিন্তু আমার উপর পুরো ক্ষেপে আছে, দেখে তো তখন বললামই। আসলে ও চায় কি, যেহেতু ওর কেউ নেই পাশে সাথে, শুধুমাত্র আমি ছাড়া, আপন বলতে আমি আর আমার ছেলে, তো ও চায় যে ও যদি কিছু ভুল করে তবুও যেন আমি ওর পাশে থাকি, ওকে আমি সাপোর্ট করি। আর ও যদি ঠিক করে তাহলে তো অবশ্যই এমনিও থাকি। তো ও চায় যে আমি সবসময় ওর পাশে থেকে ওকে সাপোর্ট করি, ও ভুল করলেও সাপোর্ট করি। তো বিষয়টা হচ্ছে যে ও ভুল করছে এমনটা তো কিছু নয় যে ও পুরোপুরি ভুল করছে। দেখো মিতু আসছে ওইদিকে, আকাশের পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর। তো যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে। আর আমি ওর সাপোর্ট করিনি বা পাশে ছিলাম না এমনটা তো নয়। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এই বিষয়ে আর কথা বলতে চাই না। তুমি বাড়ি যাও, আমি আসতেছি। যাও, আকাশ খুব খারাপ, যাও। এই ছেলেটা আজকে ঘুমায় নাই দুপুরে।
এটা কার ছেলে রে? পাপা, পাপা এদিকে দেখো। এই যে এদিকে কি বলে মাম্মাম কেমন করে বকু দেয়। বাবা আমি তোমাকে কেমন করে মার দেই, আর পাপা কেমন করে আদর করে? বন্ধুরা ফিরে আসলাম পরের দিন। এখন বাজতে চলছে সকাল মোটামুটি প্রায় 7:30টার মতো। তো সকালবেলা সমস্ত কাজ বাজ করে, সরি 7:30 না 9:30টার মতো, ভুল বললাম। এখন সকাল মোটামুটি প্রায় 9:30টার মতো বাজতে চলছে। তো সকালের যেগুলো সমস্ত কাজ, মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে আসলাম তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে। সেটা হচ্ছে কালকে যে ভিডিওটা দিয়েছি, সেটাতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে মিতু তোমার সাথে এত অন্যায় হয়েছে, তোমার সাথে এত কিছু হয়েছে, তারপরেও তুমি এভাবে মুখ বুজে সহ্য করো না। তুমি হচ্ছে তোমার বাবার সম্পত্তি যেটা, সেটাতে তুমি ন্যায্য, তুমি পাওনাদার। তুমি অবশ্যই তোমার বাবার সম্পত্তির জন্য তুমি যাতে পাও সেটার ব্যবস্থা করো, তুমি তোমার বাবার সম্পত্তি নাও। তোমরা জানিও যে তোমরা আমার সাথে একমত কিনা, তোমরা কমেন্ট করে আমাকে বলো। সবার প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, আমি না চাইতেই আমি কত বড় দোষী হয়ে গেছি যে আমি নাকি সম্পত্তির ভাগ নিয়েছি বা আমি নাকি সম্পত্তির ভাগ চাইছি। আমি এখনো অবধি 1 টাকা বা একটা কানা করিও চাইনি, ঠিক আছে? তাতেও আমি নাকি বলছে আমি নাকি সম্পত্তির ভাগ চেয়েছি। তো সেটাও হচ্ছে আমার বাবা বলেনি, আমার বাবা। আর এখানে তোমরা ঠিকই বলেছো যে মিতু তোমার বাবার সম্পত্তি তুমি চাবে, এতে একটা বাইরের মেয়ে বলার কোন অধিকার? সেটা আমিও জানি বন্ধুরা, যে আমার বাবার সম্পত্তি, আমার মা সেই বাড়ির বউ ছিল, তার প্রাপ্য অধিকার যদি আমি বলি যে আমার মা মারা গেছে, সে তার প্রাপ্য অধিকার আমি নিতে চাই, বা আমি আমার মার যা আর কি প্রাপ্য সেই জিনিসটা আমিও পেতে চাই, তাহলে একটা বাইরের 3rd পার্সন মনে হয় না সেখানে ঢোকা উচিত। কারণ দেখো, আজকে আমার মামার বাড়ি আছে জন্যই আমি গিয়ে মামার বাড়িতে আধিপত্য জমাবো, বা আমি আমার মামা ওরা কী সিদ্ধান্ত নিবে না নিবে সেটার মধ্যে নাক গলাবো, একদমই না। না, আমার মামা তার ছেলে মেয়েদের কী দিবে না দিবে, তার ছেলে মেয়েরা তার মামার মানে আমার মামার কাছ থেকে কী পাবে না পাবে, সেটাতে আমি নাক গলানোর কি? যতই হোক সেটা আমার মামার আর মামার নিজের বাচ্চার ব্যাপার, সেটাতে আমি তো তৃতীয় ব্যক্তি, আমি কেন ঢুকবো বলো তো? সেটা তোমরা যা বলছো একদমই ঠিক, কিন্তু কিছু মানুষ আছে না, যেখানে তাদের অধিকার নেই সেখানে অধিকার ফলানোর চেষ্টা করে, সেরকমটাই। তো যাই হোক, আমি সেই কথাগুলো বলতে আসিনি, আমি যেটা বলতে এসেছি সেটা বলছি। তোমরা যেটা বলেছিল যে মিতু তুমি কেন অধিকার ছাড়বে, প্রথম কথা একটাই বন্ধুরা, যে আমি সম্পত্তি নিয়ে কি করবো বলো? সেই সম্পত্তি নেওয়ার পরে কি আমার মা ফিরে আসবে? কোনো দিনও আসবে না। যে যাওয়ার সে চলেই গেছে, সেই জন্য সেই সম্পত্তি আমি চাই না। আর দ্বিতীয় কথা, আমি যদি ওই বাড়ির থেকে একটা সুতা অবধি নেই না, একটা সুতা, কারণ আমার মাকে, আমার দাদুকে যেভাবে ওরা অপমান করছে, ওরা না, বাবা এসে কোনোদিনও ভিডিওতে কোনো কিছু বলেনি, তার কথা বলছি, যেভাবে এসে অপমান করছে
তারপরে সেই বাড়ি থেকে যদি আমি একটা সুতাও নেই না, তাহলে আমার মৃত মাকে আর আমার মৃত দাদুকে অপমান করা হবে। তার থেকেও বড় কথা, আমার স্বামীর যে উঁচু মাথাটা আছে না, সেই মাথাটা নিচু হয়ে যাবে। আর সারাটা জীবন আমার ছেলেকে কথা শুনতে হবে যে তোর মা আমার বাড়ি থেকে সম্পত্তি নিছে বা নিজের বাবার সম্পত্তি নিছে। যদিও বা বাবার সম্পত্তি সবাই পায়, যে এইভাবে উঁচু গলা করে কথা বলতেছে না, তার মা, সেও কিন্তু নিজের বাবার সম্পত্তি নিছে। ঠিক আছে, আমার বাবা ওরা 4 ভাই বোন, আমার জেঠু, আমার বাবা আর আমার 2 পিসি আর কি। আমার বড় পিসি সম্পত্তির ভাগ নেয়নি, আর যে বড় বড় লেকচার মারতেছে তার মা, সে কিন্তু সম্পত্তির ভাগ নিছে। ভিডিওতে কিন্তু কোনোদিনও বলেনি। তারপর আসছে দ্বিতীয় কথা বন্ধুরা, আজ 22 বছর হয়ে গেছে আমার। ঠিক আছে, 22 বছর আমি যখন ওই বাড়ি থেকে কিছুই পাইনি, তাতেও যেমন আমি মরে যাইনি, বেঁচে আছি, বেশ ভালো চলছি। সারাটা জীবন আমি কিন্তু ভালোই চলবো, ওদের বাড়ির একটা সুতাও না দিয়ে না নিয়ে। বিয়ের 5 বছর বন্ধুরা আমার জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসছে। বিয়ের পরে একটা মানে পড়াশোনা করতে করতে একটা ছেলে মেয়ে যখন ভালো লাগার পরে বিয়ে করে না, তখন তাদের অনেক সমস্যা আছে। ভগবানের অশেষ কৃপা, আমার শ্বশুরমশাই তখন বাইরে কাজ করতো, তো একটা বাড়তি মানুষ যখন বাড়িতে আসে তখন তারও অনেক খরচা হয়। যেরকম আমি, ওরা 2 জন ছিল, মা আর ছেলে, তাদের সংসারে যখন আমি আসি তখন আমার বাড়তি খরচা হয়েছিল। আমার শ্বশুর কয়েক মাস আমাদের চালাইছিল। তারপরে আমার বর একটা কাজে ঢোকে, মাত্র 6,000 টাকা বেতন পায়, সেটা দিয়ে অনেক কষ্ট করে আমাদের দিন চলত। তারপরে চলে আসলো মাঝখানে লকডাউন। সেই দিনগুলো যে আমার কী যে কেটেছিল আমি তখন ব্লগ করতাম না, যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। আমি বিয়ের পর 2টা ব্যাচ পড়াইতাম, টিউশন পড়াতাম। সেখানে মোটামুটি একটা টিউশনে 6টা স্টুডেন্ট ছিল, আরেকটাতে তো মোটামুটি 4-5টা ছিল। গ্রামের স্টুডেন্ট বুঝতেই পারো, অনেক সময় পয়সা দেয় না, মাসের পর মাস হয়ে যায়, অনেক সময় কেউ ঠিকঠাক দেয়, কেউ ঠিকঠাক দেয় না। তো যাই হোক, আমি তখন নতুন বউ, আমি চিন্তাও না কারো বাড়ি গিয়ে কাউকে গিয়ে বলবো যে আমার পড়ানো হয়েছে, আমার টাকা দাও। তারপরে আবার লকডাউন চলে আসলো, পড়াশোনা যেহেতু, স্কুল বন্ধ। তো গ্রামে কি হতো, স্কুল বন্ধ মানে টিউশনও বন্ধ। তখন আমার টিউশনগুলোও বন্ধ হয়ে গেল, ওর কাজও বন্ধ হয়ে গেল। তখন যে আমাদের কি অবস্থা দিয়ে আমাদের দিন কাটছিল বা কি অবস্থাতে আমাদের সংসার চলছিল, সেটা একমাত্র ওপরে যে ভগবান সে আছে, আর আমাদের যে দিন কেটেছে শুধুমাত্র আমরাই জানি। তো তখন অবধিও আমি ভালো ছিলাম, কোনো আমাদের চিন্তা ছিল না, কোনো মতে দিন পার করতাম। এখন তার থেকে তো অনেক ভালো আছি। তো এখন আমার তাদের সম্পত্তির প্রয়োজন হবে? একদমই না। 22টা বছর যখন ওদের কাছ থেকে কিছু না নিয়ে আমি এই জায়গায় আসতে পেরেছি বন্ধুরা, তো এখনও আমার বর, আমার ছেলে, আর উপরে ভগবান আর তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমি বাকি জীবনটাও এইভাবে কাটিয়ে দিতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো যাতে আমি আমার ছেলে, তাকে মানুষের মতো মানুষ করতে পারি, তাকে যাতে ভালো শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি। এটাই আমার জীবনের সবথেকে প্রধান লক্ষ্য, যাতে ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারি। আর হ্যাঁ, এটা আমার জেদ বলতে পারো, বা এটা আমার মনের সবথেকে বড় ইচ্ছা বলতে পারো, যে আমি জীবনে কিছু একটা করে দেখাবই। তোমরা শুধু আশীর্বাদ করো, আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধুমাত্র আমাকে আশীর্বাদ করো যাতে আমি জীবনে এমন জায়গায় যাই যেটা নিয়ে প্রত্যেকটা মানুষ যাতে অহংকার করতে পারে। ওদের কথা বলতেছি না, ওরা কোনোদিনও আমাকে নিয়ে অহংকার করবে না, কারণ যে যাকে যা পছন্দ করে না, তার ভালো কাজগুলো সে কোনোদিনও পছন্দ করে না, তো আমাকে নিয়ে কোনোদিনও অহংকার করবে না। কিন্তু যারা আমাকে চেনে, যারা আমাকে ভালোবাসে, তারা যাতে আমাকে নিয়ে অহংকার করে। আমি এমন একটা জায়গায় যেতে চাই, শুধুমাত্র তোমরা আমার পাশে থাকো। আর হ্যাঁ, তোমরা যদি পাশে থাকো, ভগবান যদি পাশে থাকে, আমার স্বামী, আমার ছেলে যদি আমার পাশে থাকে, আমি জীবনে ওদের থেকেও ভালো থেকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, এখনও আমি ওদের থেকে অনেক ভালো আছি। ভগবানের কৃপায় কোনো বড় অসুখ টসুখ নেই। ভগবানের কৃপায় 4টা ডাল ভাত খেয়ে
বেশ সুখে শান্তিতে করছি। অনেক মানুষ আছে জানো, প্রতিদিন মাছ মাংস খায় ঠিকই, প্রতিদিন বড় বড় বাড়িতে থাকে ঠিকই, এসিতে ঘুমায় ঠিকই, কিন্তু না তাদের মধ্যে যে সুখটা, সেই সুখটা থাকে না। তো আমার মধ্যে সেই সুখটা আছে। আলু সেদ্ধ যদি ভাত একবেলা খাই না, খেয়েও যখন রাতে ঘুমাইতে যাই না, সেই ঘুমটা শান্তির হয়, ছটফট করে ঘুমাতে হয় না আমাদের। তো এই আর কি, অনেক শান্তিতে আছি। কিন্তু হ্যাঁ, অনেক সময় না দেখাতে হয় আমরা ভালো আছি, ভালো আছি মানে দেখাতে বলে সেই দেখানো না, মানে বাড়ি ঘর গাড়ি এগুলো করে অনেক সময় মানুষকে বোঝাইতে হয়। এগুলো করলে নাকি মানুষ বোঝে যে না ভালো আছে। তো এটা আমি, তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো করতে। সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর উপরে যদি ভগবান আমার উপর হাত রাখে, তাহলে আমি ঠিক পারবো এই জায়গায় আসতে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, বাবার সম্পত্তি যদি বিন্দু মাত্র আমার অধিকার থাকে, সেই অধিকারটাও আমি তাকে দিলাম, তাকে দান করে দিলাম। আমার সেই সম্পত্তি যদি থাকে, তাহলে বাবাকে বলবো তাকে দিয়ে দিতে। আমার সেই সম্পত্তির মধ্যে কোনো রকম লোভ লালসা, তার থেকেও বড় কথা হচ্ছে ইচ্ছাই নেই আমার। কারণ সেটা যদি নেই, তাহলে অনেকগুলো মানুষকে ছোট করা হবে, সেটা আমি করবো না, সাথে আমি নিজেও ছোট হব। আমার সেই জন্য বন্ধুরা, তোমরা বলো যে আমার সেই সিদ্ধান্তটায় তোমরা কি বলতে চাও আর কি, তোমাদের কি মতামত তোমরা জানিও। আমি আমার কথা বলছি, আমি সেই সম্পত্তি নিয়ে না আমি নিজে ভোগ করতে চাই, না আমার ছেলেকে সেই সম্পত্তির কোনো একটু মাত্র ভোগ দিতে চাই, মানে সুখ দিতে চাই না। আমার স্বামী তো নেবেই না। তো সেই জন্য আমি সেখান থেকে এক কানা করিও নিতে চাই না। আমি যেমন আছি সেরকম খুব ভালো আছি বন্ধুরা। আমি না ওদের জীবনে কোনোদিনও ছিলাম না, আছি না থাকবো। আর হ্যাঁ, না ওরা আমার জীবনে কোনো দিন ছিল। হ্যাঁ ঠিক, মাঝখানে খুব কান্না করতাম, কারণ ভাবতাম যে আমার ছেলে যদি ওই বাড়িতে যেত, ওর দাদুর ভালোবাসা পেত। তো এখন আর দরকার নেই, কারণ ও একটু বড় হলেই আমি ওকে বলবো যে এই সমস্ত কিছু তোমার জীবনে নেই। কারণ বাচ্চাদের শুরু থেকেই যদি তোমরা বলে দাও এই জিনিসটা, তাহলে মনে হয় না ওদের কোনো সমস্যা হবে। যত বড় হবে তখন বলে ওদের যেটা খারাপ লাগবে, সেটা বাচ্চা থেকেই যদি তুমি ওকে বলো, তাহলে হয়তো বা অতটা হবে না। তো আমি শুরু থেকেই ওকে বলে দেবো যে তোমার জীবনে এই জিনিসগুলো ঘটেছে, তো তোমার মার জীবনে এই জিনিসগুলো ঘটেছে, সেই জন্য তোমার জীবনটা একটুখানি আলাদা বাকি বাচ্চাদের থেকে।